হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা শুরু করব, মানে একদম প্রথম থেকে, যেটা হচ্ছে ভলিউম 2। খুব গুরুত্বপূর্ণ একটা বই। এই বইটা তোমাদেরকে যতগুলো সেট আছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে। চলো একের দাগ থেকে শুরু করি, একদম গল্প করছি না। আর প্রত্যেকটা ম্যাথ দারুণভাবে বুঝবে এবং ডিটেলসে আলোচনা হবে এবং সমস্ত কোশ্চেন পাবে, শর্ট পাবে, লং পাবে, টোটালটা পাবে। এমন নয় যে শুধু শর্ট গুলো দিয়ে বেরিয়ে যাবো, টোটালটা পাবে। চলো, এবং মাঝে মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের প্রতি চ্যাপ্টারের যে বাইরের ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো নিয়ে তোমরা বলবে, আমি ক্লাস করাবো। এবং যে কোনো অসুবিধা তোমরা আমার সাথে যুক্ত হতে পারো, যে কোনো সমস্যার জন্য আমি আমার ভিডিও শেষে তোমাদেরকে নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো। চলো, একদম কি বলেছে, কোনো মূলধন বার্ষিক সুদের হার 8%। তাহলে কি হলো, বার্ষিক সুদের হার আছে 8%। 2 বছরের জন্য আমাদের ধার নিয়েছে। যদি সুদের হার আমাদের 5% বেশি হচ্ছে, মানে R+5 হচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, 200 টাকা বেশি হতো। তাহলে মূলধনের পরিমাণ কত? ঠিক আছে, ধরে নিচ্ছি, মনে করি আসল P টাকা, সুদের হার কত দেওয়া আছে 8%, আর সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 2 বছর। তাহলে মোট সরল সুদ তাহলে কত বেরোচ্ছে, মোট সরল সুদ PR বাই 100, 2 দিয়ে কাটছে, তাহলে যেটা বেরোবে PR বাই 50 টাকা, এটা বেরোবে। এবার সুদের হার আমাদের R+5 হয়ে গেছে, তাহলে আসল একই রকমই আছে, আসল সমান P টাকা। সুদের হার বাবা কত হয়ে গেছে, সুদের হার হয়ে গেছে ক্যাপিটাল R প্লাস 5%। আচ্ছা, সময় কত আছে, সময় আছে 2 বছর। তাহলে এখানেও একই রকম ভাবে মোট সুদ কত হবে, PTR বাই 100। আচ্ছা, 250 100 P ইন্টু R+5 বাই 250 100 টাকা। সুদের হার যখন ক্যাপিটাল R থেকে R+5 হয়েছে তখন আমার 200 টাকা বেড়েছে, তার মানে এই টাকাটা বেশি। তাহলে শর্তে P ইন্টু ক্যাপিটাল R+5 বাই 50 মাইনাস ক্যাপিটাল PR বাই 50, এই টাকাটা কত টাকা বেশি, 200 টাকা বেশি। আচ্ছা, P টাকা আমরা কমন নিন, তাহলে ক্যাপিটাল R+5 আচ্ছা P বাই 50ই রেখে দিন এখন, মাইনাস ক্যাপিটাল R ইকাল টু আমাদের 200। এইখানে আরে আরে কেটে গেল, আর 5 10 100, মানে P বাই 10 সমান আমাদের বেরোলো 200, P সমান বেরোলো 2000। তাহলে আসলটা আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে কত, 2000, যেটা আছে অপশন বি বাহুবলী হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি বাহুবলী হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো, মুছে দিলাম আমি এক একটা। ঠিক আছে, আসলের মান চেয়েছিল দুটো থেকে, যেহেতু আমি সুদটা বার করলাম, তারপর আমি অন্তরটা করে দিলাম 2000 টাকা। চলো, একের দাগ কমপ্লিট হলো। এবার দুইয়ের দাগ কি বলেছে, H2B 2:3। ঠিক আছে, H2B সমান 2:3। ঠিক আছে, B/C সমান 4:5, B/C সমান আছে 4:5, আর C/D সমান আমাদের যেটা আছে সেটা হচ্ছে 6:7। এবার দেখো কার মান চেয়েছে, H2D, প্রথম আর শেষ চেয়েছে। তাহলে প্রথম আর শেষ হলে জাস্ট বাই করে দাও, তার মানে আলটিমেট কি হবে, A/B গণিত B/C গণিত C/D। সেম ট্রিক্স, 2/3 গণিত 4/5 গণিত 6/7। আচ্ছা, 3 2 6 কেটে গেল, তাহলে কত বেরো, 2 4 4 4 16/5 7 35। এদিকেও দেখো CSC কেটে গেল, BA কেটে গেল, আমাদের এই পাশে পড়ে থাকলো A/D। তাহলে A/D যদি 16/35 হয়, তার মানে আলটিমেট এখান থেকে আমরা বলতে পারি H2D সমান 16:35। ব্যাস, এটা হলো নিয়ম একটা, যদি প্রথম এবং শেষের যে পদটা সেটা চাই। এটা অনেক নিয়ম আছে, জানো, এই পোর্শনটার অনেক নিয়ম আছে। আমরা এরকম লিখতে পারি ABCD, এরকম লিখলাম, জানো। এবার 2:3 আছে, তাহলে 2:3 হয়ে যায়। CD এর যদি 4-5 আছে তো 4-5 হয়ে যায়। সরি, BC 4-5 আছে, CD 6-7 আছে তো 6-7 হয়ে যায়। এবার নিয়ম হচ্ছে, দেখো ভালো করে, আবার একটা অর নিয়ম শিখাচ্ছি, দারুণ নিয়ম। 2-3 আছে, এ পাশে যত জায়গায় ফাঁকা আছে সব 3 লিখে দাও। এ পাশে যত 5-এর এদিকে ফাঁকা আছে 5, 4-এর এদিকে ফাঁকা রইলে 4, 6-এর এ পাশে যে ফাঁকা আছে 6, আর এদিকে হচ্ছে আমাদের 6। এই তো গল্প। এবার দেখো এটাই গুণ করো, 4 2 8, 4 2 8, 8 6 6 8 চলে আসবে 48। ব্যাস, 5 7 35, 35 আর 3 গুণ করলে কত হবে, 3 5 15, 5 হাতে থেকে 1, 3 3 9 আর রেখে 10। দেখো প্রথম আর শেষটাকে করলাম। এবার দেখো 3 দিয়ে কেটে দাও তো, 16 3 48,
3 35 105, এই দেখো 16:35, কত সুন্দর ভাবে বেরিয়ে গেল। আবার তোমরা কাজ করতে পারো, এই দিকটাকে যদি গুণ করে দাও তার মানে আলটিমেট H2B/C/D চলে আসবে। যে কোনো প্রসেসে করবে, তবে সবচেয়ে শর্ট ট্রিক্স হচ্ছে প্রথম এবং শেষটা বার করো না, এটা ডাইরেক্ট আমাদের বাই করে কাটাকাটি করে যেটা বেরাবে সেটা একদম ডাইরেক্ট অ্যান্সার। যদি H2B/C/D বলে তাহলে তোমরা এই প্রসেসটাই যেতে পারো। আর যেহেতু এমসিকিউর ক্ষেত্রে তোমাদের এরকমই থাকবে, হয় প্রথম শেষটা দিবে। তাহলে আমাদের কি হয়ে গেল, 2 এর দাগের অঙ্কটা কমপ্লিট করলাম, যেটা আমাদের হলো অপশন বি, বাহুবলী হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। চলো এবার যেটা করবো সেটা হচ্ছে 3 এর দাগ, বাহুবলী হয়ে গেল আমাদের দুটো পরপর অ্যান্সার। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্র থেকে 3.6 সেমি দূরে জ্যা দৈর্ঘ্য কত? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা বৃত্ত, এটা জ্যা, এটা কেন্দ্র থেকে আমাদের দূরত্ব, লম্ব দূরত্ব। ব্যাসার্ধ আমাদের কত বলছে? 6 সেমি ব্যাসার্ধ, তার মানে এই যে লোকটা সেটা 6 সেমি হয়ে যাবে। আচ্ছা, আর কি বলছে? ও কেন্দ্র থেকে 3.6, তার মানে আলটিমেট এটা হয়ে যাবে 3.6। নাম দিয়ে দিলাম, এটা ও দিয়ে দিলাম, এটা এ দিয়ে দিলাম, এটা বি দিয়ে দিলাম, আর এটা আমরা সি দিয়ে দিলাম। আচ্ছা, ত্রিভুজ ওসিবি একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ওসিবি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ওসিবি এর আমরা প্রথমে সিবির মান বার করব। সিবি সমান আমাদের যেটা বেরাবে √6² মাইনাস 3.6 তার হোল স্কয়ার, 6² মাইনাস 3.6 তার হোল স্কয়ার। আচ্ছা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি যদি করি তাহলে 6 3 9.6 একটা আসবে, এবং আরেকটা এ মাইনাস বি করলে কত হবে? 4 2 6 মানে 2.4 একটা আমার আসবে। এ প্লাস বি, এ মাইনাস বি করলাম। আচ্ছা, এটা কাটাকাটি করি, 24 মানে 2.4 গণিত 4 24 96 না, 4 দিয়ে গুণ করে, 4 4 16 6 হাতে থাকে, 4 2 8 9, আর এখানটায় আমরা করে দেবো 2.4। এবার স্যার আপনি এটা কেন স্টাইল মারলেন? ঠিক আছে বাবা, দুটো 2.4 আছে তো একটা 2.4 আসবে, আর 4 থেকে বাবা 2 আসবে। একটু শর্ট ট্রিক বার করলাম, গুণ করতে হলো না। তাহলে 24 2 48 মানে আমাদের হয়ে গেল 4.8 বাবা। তাহলে সিবির মান কত হয়ে গেল? 4.8। তাহলে অতএব এবি সমান যেটা হবে, এবি সমান যেটা হবে 2 গুণিত 4.8, আর 48 দুগুণে যেটা হয় সেটা হচ্ছে 96, আর সেটাই হচ্ছে আমাদের 9.6 বাবা। এটা হয়ে যাবে অ্যান্সার। আর 9.6 যেখানে আছে অপশন ডি দেবসেনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি তোমাদের এই জায়গাটা আমি বোঝাতে পারলাম। ক্যালকুলেশন আমরা করবো না বেশি, আমরা শর্ট ট্রিক্স দেখবো যে তাড়াতাড়ি এমসিকিউটা কিভাবে নামাবো। চলো, এটা বোঝা গেল। এবং এটা তোমরা জানো যে কেন্দ্র থেকে যদি জ্যার উপর লম্ব অঙ্কন করা যায়, জ্যাটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এই জায়গাটা তোমরা কিন্তু জানতে। ঠিক আছে, চলো বেরিয়ে গেলাম। আমাদের এখানে অপশন ডি হলো। এবার যেটা করাবো সেটা হচ্ছে 4 এর দাগ। একদম দারুণ ভাবে বুঝবে, অত তাড়াহুড়োর কিছু নেই। প্রতিটা জায়গা একবার ভালো করে বুঝো, নেক্সট টাইম যখন এই ম্যাথ গুলো পাবে যেমন একদম পুরো উড়িয়ে দিতে পারো। ঠিক আছে, থিটা একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, যেটা দেওয়া আছে সাইন থিটা সমান আমাদের আছে √3/2। ঠিক আছে, খুব সুন্দর জিনিস। এবার আমাকে যেটা বলছে ট্যান অফ, যেটা বার করতে বলছে থিটা মাইনাস 15 মান কত, তো থিটার ভ্যালুটা এখানে বার করি। তাহলে সাইন থিটা সমান এইটা কার ভ্যালু? সাইন 60 এর ভ্যালু। তাহলে থিটার ভ্যালু আমি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 60 ডিগ্রি। এবার এখানে ট্যান অফ আমি যেটা করবো 60 মাইনাস 15, তার মানে ট্যান 45, আর ট্যান 45 মানে আমার যার কথা মনে পড়ে, চলো এক হয়ে যাই, এক হয়ে যাবে সঠিক অ্যান্সার। যেখানে আছে অপশন সি, আর সি ফর যেখানে হয় সি ফর কাটা। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। চলো 5এরটা যাই, 4 হয়ে গেল, নিচটা মুছে দিলাম। এবার করবো আমরা 5এরটা। চলো 5এরটা কি বলেছে? একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন দিয়ে আছে, ভূমির ব্যাসার্ধ দিয়েছে, উচ্চতা চেয়েছে। কোনো অসুবিধা নেই, উচ্চতাটাকে তোমরা এই যে ধরে নাও। মনে করি উচ্চতা হয়ে গেল আমাদের 8 সেমি। আর ব্যাসার্ধ কত দিয়ে আছে? ব্যাসার্ধ কত দিয়ে আছে বইয়ে? আচ্ছা, সেমি নয়, মিটার ধরো, কারণ মিটার আছে। ব্যাসার্ধ দিয়ে আছে কত? ব্যাসার্ধ 2 মিটার দিয়ে আছে। আর আয়তন কত? আচ্ছা, আয়তনটা পরে লিখে, আয়তনটাকে বার করলি। তাহলে আয়তন সমান কত? পাই আর স্কোয়ার ইন্টু 8, যেটা হবে সেটা হচ্ছে মিটার কিউব, ঘন মিটার হবে, মিটার কিউব। চলো, এটা সমান দেওয়া আছে আমাদের কত? 88। এবার এটাই আমরা ক্যালকুলেশন করব। শর্তে পায়ের ভ্যালু 22/7, 2 স্কোয়ার 4 গণিত 8 সমান আমাদের 88। ব্যাস, তাহলে 8 সমান কত? 88 গণিত 7 বাই নিচটাই 22 গণিত 4, 4 22 88, 88 ক্যান্সেল। তাহলে এইচ এর ভ্যালু যেটা হয়ে গেল সেটা হচ্ছে 7 মিটার। আর 7ই আমি যেখানে দেখতে পাচ্ছি অপশন সি কাটাপ্পা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন সি কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার যেটা করাবো সেটা হচ্ছে আমরা 6 দাগ করবো। বুঝবে, সমস্ত সূত্রগুলো ভালো করে মুখস্থ চাই, কিন্তু একটা ম্যাথ সুন্দরভাবে নামানোর জন্য তোমাদের কিন্তু সূত্রগুলো মনে রাখতে হবে। চলো
A1 A2 A3 A4 ডট 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 আমাদের যেটা আছে A10 এর গড় 15। মনে করো কার গড় 15? A1 প্লাস A2 প্লাস ডট 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 A15 পর্যন্ত, সরি 15 বলছি 10, এই 10-এর গড় হচ্ছে আমাদের যেটা দিয়ে আছে 15। এবার আমার কি করছে, প্রত্যেকটার থেকে এক বিয়োগ করেছে, তাহলে A1 মাইনাস আচ্ছা এটা গড় কমা কমা দিতে হবে, প্লাস দিলে কিন্তু আমাদের বাই 10 করতে হবে। তাহলে A1 মাইনাস 1 A2 মাইনাস 1 A3 মাইনাস 1 এরকম করে করে আপ টু গেছে A10 মাইনাস 1। তাহলে তাদের মান কি হবে, যে মানে তাদের মান নয়, তাদের গড় হবে যেটা পূর্বের গড় ছিল সেম ভাবে যেরকম ভাবে কমেছে, গড়টাও আমাদের এক কমে যাবে, অ্যান্সার হবে কত? 14। এবার যদি তোমরা আমাকে বলো যে স্যার এটা কিভাবে এলো স্যার, এটা তো স্যার আমার আপনার মুখস্থের মতো করানো হয়ে গেল। দেখো কিভাবে এসছে একটু দেখাচ্ছি। এদের গড় 10 বলেছে, মানে যেটা বোঝাতে চেয়েছে A1 প্লাস A2 ডট 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 A10 বাই 10 সমান আমাদের যেটা বলতে চেয়েছে 15। এটাই তো গড়, সমষ্টি বাই যতগুলো থাকবে। তাহলে আলটিমেট এখান থেকে আমরা যেটা পাচ্ছি A1 প্লাস A2 প্লাস ডট 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 A10 সমান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 150। ক্লিয়ার হলো? চলো এবার আমি কি করব, প্রত্যেকের সাথে এক বিয়োগ করে গড়টা দেখবো। তারপর A1 মাইনাস 1 A2 মাইনাস 1 A3 মাইনাস 1 এরকম করে করে যাচ্ছে, এরকম করে করে যাচ্ছে, যেটা হচ্ছে A10 মাইনাস 1, যেটা আমাদের যাচ্ছে A10 মাইনাস 1। গড় বার করতে করছে, মোট 10টা আছে, তাহলে বাই কি করে দিলাম? 10 করে দিলাম। চলো এবার A1 A2 গুলাকে আলাদা করে দিলাম, A1 A2 এরকম করে আমি A10 পর্যন্ত গুলাকে আলাদা করে দিলাম, আর বাকি মাইনাসটা কমে নিলাম, 1 ও 10টা আছে, তার মানে কত হয়ে গেল? -10 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 আমাদের কত হয়ে গেল? আমাদের -10 বাইরে হয়ে গেল আমাদের 10। এই টোটালটার মান বাবা কত দিয়েছে? 150। তাহলে 150 মাইনাস 10 বাই 10 যেটা বেরোচ্ছে 140 বাই 10, 0 0 মায়ের ভোগে, তাহলে সেই দেখো অ্যান্সার কিন্তু আমাদের 14 এলো। তাহলে আমরা এখান থেকে শর্ট ট্রিক্স যেটা মনে রাখবো, মানে সংখ্যাগুলোর উপরে যা হবে গড়েও কিন্তু তাই প্রভাব পড়বে। যদি 1 যোগ করতাম তাহলে 15টা আমাদের পরে 16 হয়ে যেত, যা করব 2 যোগ করলে তো 2 যোগ হয়ে যেত, 2 বিয়োগ করলে 2 বিয়োগ হয়ে গেছে, এরকম ভাবে ঘটে। কারণটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে ঘটে। চলো একের দাগ কমপ্লিট হলো। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2 এর দাগ। 2 এর দাগের আমাদের ড্যাশ পূরণ গুলো খুব দারুণ। কি বলেছে? পি টাকা সমূল চক্রবৃদ্ধি এত, ঠিক আছে, পি টাকার আমাদের টাকাটা হচ্ছে পি আর সমূল চক্রবৃদ্ধি দিয়ে আছে। তাহলে আসল আমাদের কি দিয়ে আছে? আসল আমাদের এটা মুখে মুখে হয়, কিন্তু আমরা একটু লেখে লেখে করবো। আসল আমাদের পি আর সমূল চক্রবৃদ্ধি মানে সুদাসল। সুদাসল আমাদের যেটা দিয়ে আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার আমাদের আছে 4n। এটা হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আর বাই 400 আছে স্যার, আর বাই 400 টু দি পাওয়ার 4n, এটা হচ্ছে সুদাসল আছে। এখান থেকে বাবা আমরা সুদটা বার করব। আচ্ছা সময়টা n দিয়ে আছে, সময়টা যেটা দিয়ে আছে সেটা হচ্ছে n, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা এবার সুদটা আমার দরকার, সুদটা আমার দরকার। দেখো সুদটা আমরা কি করে পাবো? সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, আসল দেওয়া আছে, তাহলে সুদটা যখন পাবো তাহলে আলটিমেট এটা মাইনাস এটা করে দিলেই তো ঝামেলা শেষ। সময় এন আমার জানার বিন্দু মাত্র ইচ্ছা নেই, এটা তো আমাদের সুদ আসল আর এটা তো আমাদের আসল। আর আমার চেয়েছে কি বাবা? আমার চেয়েছে অর্জিত সুদ কত। সুদের আর আমি দেখতেই যাবো, আমি সুদের আর দেখতেই যাবো না, এটা সুদ আসল এটা আসল, তাহলে আলটিমেট বিয়োগফলটা হবে আমাদের সুদ। তাহলে সুদটা কত? পি ইন্টু 1 প্লাস আর বাই 400 টু দি পাওয়ার 4n মাইনাস পি, ব্যাস এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বাকি কি আছে আমি দেখতে যাবো না। তাহলে আমাদের কি হলো? পি ইন্টু 1 প্লাস আর বাই 400 টু দি পাওয়ার 4n মাইনাস পি, এটা হয়ে যাবে আমাদের ড্যাশটাই বসিয়ে। দেখো বাকি আমাদের সময় এন আছে, কি সুদের হার আর আছে আমি তো দেখতেই যাবো না, সুদ আসল দিয়ে আছে মানে সমূল চক্রবৃদ্ধি, আসল দেওয়া আছে, বিয়োগ করবো সুদ পেয়ে যাবো, ব্যাস আর বাকি জায়গাটা দেখবোই না। তাহলে ড্যাশ পূরণটা আমি করে দিলাম একের দাগ। চলো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 2 এর দাগ। যেটা পোর্শন আছে কত? a মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 1 ইকাল টু 0। সমীকরণের একটি বীজ এক হলে এর মান কত? দেখো একটা বীজ এক যদি হয়েছে তার মানে ওই সমীকরণটা এক বসালে স্যাটিসফাইড করবে, এটাই তো নিয়ম। বীজ কাকে বলে? ওই বীজগুলো কি করে সমীকরণটাকে স্যাটিসফাইড করে। তাহলে সমীকরণটির একটি বীজ এক হলে, সমীকরণটির একটি বীজ এক হলে, তাহলে একটা বীজ এক মানে কি এক্স এর ভ্যালু এক, তাহলে এক বসাই, এক হলে তাহলে a মাইনাস 4 এক স্কোয়ার হয়ে যাবে 1 প্লাস 2 ইন্টু আমাদের 1 হয়ে যাবে প্লাস 1 ইকাল টু 0। তাহলে আলটিমেট এখান থেকে কত আসছে? a মাইনাস 4 প্লাস 2 আসছে আর এখান থেকে আসছে প্লাস 1 ইকাল টু 0, 2 একে 3, তার মানে a মাইনাস 1 ইকাল টু 0। এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে এর ভ্যালুও এক, এর ভ্যালুও এক হবে। দেখো সমীকরণটার একটা বীজ এক মানে কি এক্স এর ভ্যালু এক, এটা বোঝাতে চেয়েছে।
কোন সমীকরণে দুটো বীজ মনে করো আমাদের বেরাচ্ছে 2 এবং 3, তার মানে আলটিমেট বীজ মানে কি ওই যে মান দুটো সেটা ওই সমীকরণটাকে স্যাটিসফাইড করছে, তার মানে আলটিমেট কি হবে এর মান 1 এর জন্য সমীকরণটার একটা বীজ কিন্তু 1 বেরোবেই বেরোবে। ঠিক আছে, চলো ক্লিয়ার হয়ে গেল 2 এর দাগ। এবার যোগ করবো আমরা 3 এর দাগ, মুছে দিলাম এটা। এবার করবো আমরা 3 এর দাগ। দেখো কি বলেছে, কি বলেছে, একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও একটি বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের মান নির্ণয় করো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, এই একটা কি বলছে বৃত্ত। সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত মানে আলটিমেট ভেতরটাই যেটা আছে সেটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। এটা সমবাহু ত্রিভুজ, এবিসি আমার একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের আমাদের যেটা কেন্দ্র, যে কোনো একটা বাহু দিয়ে আমাদের কেন্দ্রস্থ কোণ চেয়েছে এই ভ্যালুটা। আমরা কি জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। আবার জানি কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তার মানে আলটিমেট 120 ডিগ্রি। তার মানে বিওসি যেটা কেন্দ্রস্থ কোণ যেটা বেরাবে সেটা হচ্ছে 120 ডিগ্রি বেরাবে। একদম পাতি অঙ্ক, ওই জন্য আর বেশি বলে। কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাহলে পরিদৃষ্ট কোণ যদি 60 হয় কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে আমাদের কত, 120 হয়ে যাবে। চলো দেখো এবার 2 এর দাগের 4 এরটা হবে। 2 এর দাগের 4 এর পোর্শনটা কি বলছে, tan a ইন্টু tan b সমান tan 45, tan a ইন্টু tan b সমান আমাদের দেওয়া আছে tan 45। আচ্ছা, কার ভ্যালু বার করতে বলছে, কোসেক স্কোয়ার a প্লাস b বাই 2, আমাকে কার ভ্যালু বার করতে বলেছে, কোসেক স্কোয়ার a প্লাস b বাই 2 এর ভ্যালু বার করতে বলেছে, মাইনাস যেটা আছে সেটা হচ্ছে cos স্কোয়ার a প্লাস b এর ভ্যালু। ব্যাস, এটার ভ্যালু আমাদেরকে বার করতে বলছে। ভালো একটা অঙ্ক জানো, দেখো কিভাবে করবে একটু দেখে নাও। এই পোর্শনটার জন্য আমি একটা নতুন সূত্র লাগাবো, যেটা তোমাদের ক্লাস 10 এ নেই, কিন্তু একটু মনে রাখবে জানো। কখন তোমাদের কোর ম্যাথের ক্ষেত্রে এই ট্যানের ক্ষেত্রে এই সূত্রটা, হাইট এন্ড ডিস্টেন্সের একটা অঙ্ক আছে সেখানে লাগতে পারে, কিন্তু আপাতত তোমরা একটু মনে রাখবে। আমি দুটো সূত্রের কথা বলছি। আচ্ছা, এটাকে একটু ভেঙে দিই। tan a ইন্টু tan b সমান tan 45 এর ভ্যালু হচ্ছে 1। দুটো সূত্র আমি তোমাদেরকে বলছি, একটা হচ্ছে tan অফ a প্লাস b, একটু মুখস্থ করে নেবে, আমি এখন ডিটেলসে যাচ্ছি না। 11 এর সূত্র, 11 এর তোমরা ডিটেলসে আরো জানবে। tan অফ a প্লাস b সূত্র কি, tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ব্যাস, কিচ্ছু নেই, tan অফ a প্লাস b tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। যখন প্লাসটাও জানলে তাহলে মাইনাসটাও একটু জেনে নাও। tan অফ a মাইনাস b এর একটা সূত্র হয় যেটা এটার মতোই, tan a মাইনাস tan b হবে বাই 1 প্লাস tan a tan b। এই সূত্রটা আমরা জানবো। এই যে দুটো সূত্র তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, tan অফ a প্লাস b এবং tan অফ a মাইনাস b। এবার দেখো এটাকে যাচ্ছি, তাহলে tan অফ a প্লাস b টা যদি আমি ফেলি, কারণ আমার a প্লাস b এর মান দরকার, তাহলে tan অফ a প্লাস b টা যদি আমরা ফেলি তাহলে উপরে কি হয়, উপরে হয় tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তো tan a tan b এর ভ্যালু 1 আছে, তো 1 মাইনাস 1। তাহলে tan অফ a প্লাস b এটার ভ্যালু কত, নিচয় 0 হয়ে যাচ্ছে, মানে আমাদের আনডিফাইন্ড ভ্যালু। নিচয় যেহেতু 0 হয়ে যাচ্ছে তাহলে এর ভ্যালুটা কত হবে, আনডিফাইন্ড। তাহলে tan কতর মান আনডিফাইন্ড, তাহলে এটা আমরা করতে পারি tan অফ a প্লাস b ইকুয়াল টু, আমরা যেটা করব সেটা হচ্ছে tan 90, আর a প্লাস b সমান আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে 90। তাহলে a প্লাস b এর ভ্যালু আমরা পেলাম 90। তাহলে এবার এখানে চলে যাই, তাহলে কোসেক স্কোয়ার a প্লাস b বাই 2 মানে আলটিমেট কত চলে আসবে, 90/2 মাইনাস cos স্কোয়ার আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে একবার a প্লাস b এর মান আমরা 90 বসিয়ে, তাহলে এখানে চলে আসছে কোসেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস, আচ্ছা এখানে cos 90, এই ভ্যালুটা তোমাদেরকে মনে রাখতে হবে। cos 0 এর ভ্যালু কত, 1, আর cos 90 এর ভ্যালু হচ্ছে 0। ব্যাস, আর কোসেক 45 sin 45 এর উল্টা, sin 45 1/√2, তো কোসেক 45 √2 তার হোল স্কয়ার। তাহলে সঠিক অ্যান্সার যেটা চলে আসবে সেটা হচ্ছে 2। এই দুটো সূত্র তোমরা একটু দারুণ ভাবে মনে রাখার চেষ্টা করবে, tan অফ a প্লাস b এবং tan অফ a মাইনাস b। ঠিক আছে, এই জায়গাটা বলে দিলাম। এরপরে যেটা করাবো তোমাদের, তারপরে কি আছে, তারপরে আছে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। দেখো এটা 4 এর দাগ করালাম, 5 এর দাগটা আমি এখানটা মুছে দিলাম। 4 এর দাগটা ভালো করে একটু করবে, আমি তারপরে যেটা করাচ্ছি সেটা হচ্ছে 5 এর দাগটা। দেখো 5 এর দাগ, 5 এর দাগটা বলেছে যে একটা ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু ধারের দৈর্ঘ্য। দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য বাহুর √3, কিন্তু ঘনকের যখন প্রতিটা তলের বলবে, ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, তখন কিন্তু আলটিমেট যেটা হয় সেটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, যেটা হচ্ছে বাহু, তার সাথে হয় √2।
ঘনকের কর্ণের দৈর্ঘ্য বাহু √3, একদম ঠিক, কিন্তু ঘনকের প্রতিটা তল তো বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে তার আমাদের বাহু √2, তাহলে ড্যাশটা হয়ে যাবে √2। চলো 6টাই দেখি কি বলেছে। x1 x2 x3 ডট 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 x অ্যাক্সিস চলগুলির ঊর্ধ্বক্রমে থাকলে মধ্যমা কত? কোনগুলো? x1 x2 এরকম করে করে আপাতত কত আছে? x অ্যাক্সিস পর্যন্ত আছে। এদের যেটা বলেছে সেটার মধ্যমাটা নির্ণয় করতে বলছে, মধ্যমাটা নির্ণয় করতে বলছে। দেখো আমরা মধ্যমা দুটো সূত্র শিখেছিলাম, কি কি সূত্র? n যদি যুগ্ম হয়, আর একটা শিখেছিলাম n যদি অযুগ্ম হয়। n যদি অযুগ্ম হয় কি মনে করো, সাপোজ 1 2 3 4 5, মনে করো 5টা আমি দাগ দিলাম, তার মধ্যে যদি বলে মাঝের দাগ কোনটা, তোমরা অনায়াসে খুঁজে পেয়ে যাবে, স্যার একটা থাকবে মধ্যমা। তাহলে n এর ক্ষেত্রে মধ্যমা যেটা হবে, n এর ক্ষেত্রে মধ্যমা যেটা হবে সেটা হচ্ছে n+1/2 তম পদ হবে, n+1/2 তম পদ। এবার এখানে n এর ভ্যালু কত? 1 2 3 4 5, তাহলে 5 + 1 6/2, মানে 3 নম্বর পদটা আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে মধ্যমা। যদি যুগ্ম হয় তাহলে কি হবে? মনে করো 1 2 3 4 5 6, ছটার ক্ষেত্রে আমাদের যুগ্ম, দেখো আমাদের বলছি এই মাঝের দুটো আসছে, দেখো দুটো মাঝে চলে আসছে, তাহলে এই এদের গড়টাই হয় আমাদের যুগ্মর ক্ষেত্রে। তাহলে এখন মধ্যমা আমাদের কি হবে? যুগ্মর ক্ষেত্রে মধ্যমা কি হবে? n/2 তম প্লাস n/2 + 1 তম, এই পদের গড় হয় আমাদের মধ্যমা। তাহলে কি হলো? যুগ্ম হলে কত? n/2 তম, এবং n/2 + 1 তম বাই 2 পদ, মানে বাই 2 হলে আমাদের এভাবে আমরা মধ্যমাটা বার করি যখন n এর ভ্যালু যুগ্ম হয়। তাহলে এখানে দেখো তো n এর ভ্যালু কত আছে? 100, 100 মানে তো যুগ্ম, তাহলে মধ্যমা কত হবে? মধ্যমা কত হবে? 100/2 তম প্লাস 100/2 + 1 তম পদ বাই 2 হবে, তার মানে আলটিমেট এখানে কত আসছে? 50 তম পদ প্লাস 51 তম পদ বাই 2। এবার বলো, এই যে প্রথম পদ x1, দ্বিতীয় পদ x2, এরকম 50 তম পদ বাবু, তাহলে তোমরা কি বলবে? স্যার x50, 51 তম পদ কত? স্যার x51 বাই 2, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। x50 প্লাস x51 বাই 2 হয়ে যাবে, এটা ড্যাশ পূরণের অ্যান্সার। চলো আশা করি আমাদের মানে কোনো রকম অসুবিধা থাকলো না কোনো একের দাগ এবং দুইয়ের দাগের ক্ষেত্রে। এবার যেগুলো করাবো সেটা হচ্ছে তিনের দাগ। চলো দেখো এবার যেগুলো হবে সেটা হচ্ছে তিনের দাগ। তিনের দাগে সত্য মিথ্যাগুলো করবো। তিনের দাগের 1 কি বলেছে? অংশীদারি কারবারের অংশীদারগণ মূলধন সর্বদা সময় সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে না, সর্বদা সমান সময়ের জন্য নয়, আমাদের সমান এবং অসমান উভয়ই হতে পারে। এই জন্য অংশীদারি কারবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল অংশীদারি এবং একটা মিশ্র অংশীদারি। তাহলে অংশীদারি কারবার আমাদের দুই ভাগে ভাগ করে দেয়, একটা চলে আসবে সরল আর একটা চলে আসবে মিশ্র। সরলটার জন্য আমরা সমান সময়ের জন্য করব, কিন্তু মিশ্রটার জন্য যেটা আছে সেটা সময় কিন্তু চেঞ্জ হতে পারে। 2 মাস পরে আমি আবার কিছু টাকা অ্যাড করলাম, কিছু টাকা 3 মাস পর তুলে নিলাম, করতে পারি। এমন নয় যে সর্বদাই আমরা সমান সময়ের জন্য নিয়োজিত করব। তার মানে একের দাগের যে জায়গাটা চলে আসছে, একের দাগেরটা আমাদের চলে আসবে মিথ্যা, একের দাগেরটা চলে আসবে আমাদের মিথ্যা। দুইটা দেখো, x = 2 + √3, x = 2 + √3, ঠিক আছে, x = 2 + √3। আচ্ছা, আর আমাকে বার করতে বলেছে x+1/x এর ভ্যালু কত হবে। ওরা বলেছে 2√3, দেখা যাক আদৌ কি বেরোচ্ছে। আচ্ছা, x এর ভ্যালু 2 + √3 হলে বাবু 1/x এর ভ্যালু হয়ে যাবে 2 - √3। এবার প্রশ্ন, স্যার আপনি হঠাৎ এটা কেন করে দিলেন? যদি আমরা এরকম বাই করি, আগে দেখতে হবে যে দুটো টার্ম মানে যে দুটো সংখ্যা দিয়েছে তাদের স্কোয়ারের বিয়োগফল কত হয়। যদি স্কোয়ারের বিয়োগফল 1 হয় তাহলে জাস্ট তার অনুবন্ধীটা। এবার স্যার কি করে আসছে? আমরা যেরকম অনুবন্ধী করে দেখেছিলাম, x সমান যদি এটা হয় তাহলে 1/x সমান বাবা কত? 1/2 + √3, উভয় পক্ষকে আমরা 2 - √3 দ্বারা গুণ করেছি। তাহলে 1/x এর ভ্যালু তাহলে আমরা কত পেলাম? 2 - √3। এবার দেখো x+1/x মানে কত? 2 + √3 প্লাস 2 - √3, √3 ক্যান্সেল, আমাদের যেটা চলে এলো 4। কিন্তু ওরা যেটা বলেছিল সেটা হচ্ছে কত? 2√3। তার মানে আলটিমেট ভুল দিয়ে আছে, তার মানে দুইয়ের দাগটাও যেটা হয়ে গেল সেটা হচ্ছে আমাদের মিথ্যা হয়ে গেল। চলো এবার দেখি তিনের দাগটা কি বলেছে। একটি চতুর্ভুজের অনুরূপ বাহুগুলি সমান হলে চতুর্ভুজটি সাদৃশ্য হয় না, একদম ভুল কথাবার্তা। শুধু অনুরূপ বাহুগুলো কি বলতো? সমান, মানে অনুরূপ কি বলছি, অনুরূপ কোণগুলি শুধুমাত্র সমান হলে হয় না, অনুরূপ বাহুগুলোকেও সমানুপাতে থাকতে হয়। শুধুমাত্র বাবু এটা মনে রাখবে, শুধুমাত্র অনুরূপ কোণগুলি সমান হলে হয় না, তার সাথে হতে হবে অনুরূপ যে বাহুগুলো, অনুরূপ বাহুগুলোকে কি হতে হবে? সমানুপাতিত থাকতে হবে।
শুধুমাত্র অনুরূপ কোণগুলোকে সমান হলে হবে না, কিন্তু অনুরূপ বাহুগুলোকেও তার সাথে সাথে সমানুপাতে থাকতে হবে। তাহলে এই জায়গাটা হয়ে গেল মিথ্যা। চলো চারের দাগটা দেখা যাক। চারের দাগটা দেখা যাক। রেডিয়ান একটি ধ্রুবক কোণ, একদম সত্য ঘটনা, তোমাদের টেক্সট বইয়ে আছে দেখবে, এটা ইম্পর্টেন্টও একটা। ঠিক আছে, রেডিয়ান একটি ধ্রুবক কোণ, একদম একদম সঠিক অ্যান্সার বলেছে আমাদের চারেরটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পাঁচেরটা। রেডিয়ান একটা ধ্রুবক কোণ ইম্পর্টেন্ট, কিন্তু কিছু কিছু স্কুলের টেস্টের এই কোশ্চেনটা না দেয়, রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এক রেডিয়ান কাকে বলে? এক রেডিয়ান কাকে বলে গো? এক রেডিয়ান কাকে বলে? এটা যদি বলে কোন একটা বৃত্ত যদি ব্যাসার্ধ আর হয় এবং বৃত্তচাপের উপরেও যদি আমি আর একক যাই, সেখানের যে ধৃত অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে আমাদের এক রেডিয়ান, যেটা একটা ধ্রুবক কোণ। এটা তোমরা মনে রাখবে, এটা তোমরা মনে রাখবে। চলো এবার দিয়েছে কত? পাঁচেরটা। a/2 একক ব্যাসার্ধের নিরেট অর্ধগোলকের আয়তন। আচ্ছা, তাহলে a/2 যদি ব্যাসার্ধ হয়, আর সমান যদি a/2 হয়, নিরেট অর্ধগোলকের আয়তন কত? নিরেট অর্ধগোলকের আয়তন তাহলে কত হবে? 2/3 পাই আর কি, 2/3 পাই a/2 তার হোল কিউব। ব্যাস এটা হবে। কিন্তু এখানে কোনো পাই আসার সম্ভাবনা নেই, তার মানে আমাদের এই যে জায়গাটা সেটা চলে আসবে মিথ্যা, এটা চলে আসবে মিথ্যা। চলো ছয়ের দাগটা দেখা যাক। একটি বৃহত্তর সূচকের ওজাইভ সর্বদা নিম্নাভিমুখী বক্র। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। যখন বৃহত্তর সূচক হয় তখন দেখো আমাদের গ্রাফটা মনে রাখার চেষ্টা করে এরকম ভাবে আসে, আর ক্ষুদ্রতর সূচকের আমাদের এইরকম ভাবে ওঠে, আর যে জায়গাটায় কাট করে এটার নাম হয়ে যায় আমাদের মধ্যমা। আমাদের এই জায়গাটার নাম হয়ে যায় আমাদের কত? মধ্যমা। তাহলে বৃহত্তর সূচক সর্বদা নিচ দিকে আসবে আর ক্ষুদ্রতর সূচক সর্বদা উপর দিকে উঠবে। তারা যে বিন্দুটাই কাট করবে সেটাকেই বলবো আমরা, এবং এবং বিন্দুটাই কাট করবে না, বিন্দুটা বরাবর আমরা এক্স অক্ষের উপর যে বিন্দুটাই আমরা পাবো সেটা হচ্ছে আমাদের মধ্যমা। তার মানে আমাদের এই ছয়ের দাগটা যেটা বলেছে সেটা হচ্ছে সত্য। ছয়ের দাগটা বলেছে যেটা, সেটা হচ্ছে সত্য। চলো তিনের দাগ আবার হলো। এবার যেগুলো করবো চারের দাগ। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে চারের দাগ। চারের দাগের এক কি বলেছে? বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকা ব্যাংকে রাখলে প্রত্যহ, মানে প্রত্যেক দিন আর কি, 20 টাকা করে সুদ পাবো। ঠিক আছে, তাহলে এখানে আসল কত? আসল আমাদের ধরে নিচ্ছি পি, মনে করি আসল পিটা। সুদের হার কত দিয়েছে? সুদের হার তোমার দিয়েছে 10%। সময় কত? সময় সমান দেখো দেওয়া আছে, দেখো প্রত্যহ মানে প্রত্যেক দিন, তাহলে দিনটাকে বছরে করলে 1/365 বছর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুদ কত? সুদ আমাদের দেওয়া আছে কত? 20 টাকা, এটা দিয়ে আছে। তাহলে আমরা একটা জায়গা জানি না, আমরা তো নর্মালি সূত্র জানি I সমান পি টি আর বাই 100, কিন্তু এখানে আমরা জানি অতএব পি সমান যেটা জানি 100 ইন্টু সুদ, 100 ইন্টু আই, মানে আমি নর্মালি লিখছি 100 ইন্টু আই বাই টি আর। এটা মানে এখানে আইটা লিখিনি, 100 গণিত আয়ের ভ্যালু কত? সুদের ভ্যালু 20 বাই টি এর ভ্যালু 1/365 ইন্টু আর এর ভ্যালু আমাদের যেটা আছে সেটা হচ্ছে 10। এটা আছে দেখো, আর এর ভ্যালু 10। এবার এটাই একটা শূন্য দুটা শূন্যই কেটে দিলাম, ব্যাস। এবার 2 দ্বারা গুণ করে, পায়ে দুগুণে 10 এর শূন্য, হাতে থাকে 1, 36 দুগুণে 72, আগে 73, আমাদের আরো দুটা শূন্য টাকা। তার মানে আসলটাকে যেটা হতে হবে সেটাকে 73,000 টাকা হতে হবে। আসল যেটা হতে হবে সেটা হচ্ছে 73, একদম সোজা কোশ্চেন। আসলটা পি ধরে নিলাম, সুদের হার 10%, সময় প্রত্যহ মানে প্রত্যেক দিন 1/365 বছর, সুদটা বলে দিলাম, এবং আই সমান পিটিআর বাই 100 করলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। চলো দুইয়ের দাগটা দেখা যাক। দুইয়ের দাগে কি বলছে? চক্রবৃদ্ধি সুদের হার 2 বছরে আসল 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি বলছে 5408 টাকা। ঠিক আছে, আরেকটা দিয়েছে আসল দিয়েছে 5,000 টাকা। আসল দিয়েছে কত? 5,000 টাকা। তাহলে এখান থেকে সুদটা বার করলাম না, তাহলে সুদটা কত হচ্ছে? 5408 বিযুক্ত 5 সমান 408 টাকা। ব্যাস, আমাকে এখান থেকে কি চেয়েছে? সুদের হার চেয়েছে। দেখো সুদের হারটা যদি আমরা নাও চাইতাম না, সুদটা নাও বার করতাম তাও হয়ে যেত। সুদটা যদি নাও বার করতাম তখনও হয়ে যেত। তাহলে সুদের হার আর ধরে নি, মনে করি সুদের হার আর পার্সেন্ট। তাহলে একটু লেখাটা শুরু করি। 5,000 টাকার আর পার্সেন্ট হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আগে কতটা বার করলি, তাহলে কত বেরাবে? পি এর মান কত? 5,000,
পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। মাইনাস পিটা হবে না, সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে মাইনাস পিটা হয় না, চক্রবৃদ্ধির ক্ষেত্রে মাইনাস পিটা হয়। তাহলে এই হলো টাকা, ব্যাস থাক। শর্তে এই যে টাকাটা আছে 5000 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার, এই যে সমূল চক্রবৃদ্ধি সেটা সমানে কিন্তু আমাদের দিয়ে আছে 5408। ব্যাস এটা সেটা সমানে আমাদের দিয়ে আছে 5408। তাহলে বা 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার সমান 5408 বাই যেটা হবে সেটা হচ্ছে 5000। আচ্ছা ঠিক আছে, কাটাকাটি শুরু করি। 5 দিয়ে কাটে দিই, 5 1000 এ 5000, আর 5 দিয়ে কেন কাটবে, 5 দিয়ে কেন কাটবে, 4 দিয়ে কেটে দাও। 4 একে 4, 5 14, 4 3 12, 4 3 13 14 20, 4 5 20, 4 2 8, 4 দিয়ে কাটলে 4 একে 4, 5 10, 4 2 9 10, 4 5 20 0। আচ্ছা আবার 4 দিয়ে কাটবে কি না, 4 দিয়ে 2 দিয়ে কাটো, 2 6 12 13 15, 2 6 12 13 14 15 32, কি হলো ভুল করছি, 2 6 12 15, 2 7 14 15, 2 6 12, ঠিক আছে, 2 6 12, 2 2 4 5, 2 5 10, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের যেটা এলো সেটা হচ্ছে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার। এটা যেটা দেখো ভালো করে দেখো, 26 26 হচ্ছে 676, আর 25 25 হচ্ছে 625 তার হোল স্কয়ার, স্কয়ার টার্ম তুলে দাও। বা 1 প্লাস আর বাই 100 সমান যেটা আছে 26 বাই 25। তাহলে বা আর বাই 100 সমান কত, 26 বাই 25 বিযুক্ত 1। তাহলে আর বাই 100 সমান কত, এই দেখো 26 বাই 25 বিযুক্ত 1 মানে আলটিমেট 1 বাই 25। তাহলে আর সমান আমাদের যেটা আছে সেটা হচ্ছে 100 বাই 25 মানে 4। এটাই হয়ে গেল আমাদের সুদের হার। তাহলে সুদের হার আমাদের কত হলো, সুদের হার হয়ে গেল আমাদের 4%। ব্যাস সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে 3 এর দাগটা করব। এটা হলো 2 এর দাগ। আশা করি বুঝতে পারলে, কিন্তু সুদ বার করানোর দরকার নেই, একবারে সমূল চক্রবৃদ্ধি ফেলে দেবে তাহলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার যেটা করাবো সেটা হচ্ছে 3 এর দাগ। কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইকাল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইকাল টু 0। সমীকরণের দুটা বীজ আলফা কমা বিটা। তাহলে সমীকরণটির দুটা বীজ কি, সমীকরণটির দুটি বীজ আলফা কমা বিটা। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে মাইনাস বি বাই মানে 2, আর আলফা বিটা কত হচ্ছে সি বাই এ মানে আলটিমেট 4। বাবু ভালো করে দেখো, আমাকে যেটা বার করতে বলছে আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6। দেখো যেটাকে আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে, আমরা একটা কাজ করি, আলফা স্কোয়ার তার হোল কিউব প্লাস বিটা স্কোয়ার তার হোল কিউব। দেখো আগে সূত্রটা ফেলে দিই। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস। ভালো করে দেখো, ভালো করে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি ফেলেছি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে আলটিমেট এটার ভ্যালুটা আমাকে আগে একটু বার করে নিতে হবে। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা আমরা একটু এপাশে বার করতে। তাহলে এর আবার সূত্র কি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। ব্যাস আমি দেখে নিলাম কি কি লাগছে সেটা আমি একটু বার করে নিলাম। তাহলে দেখো আলফা প্লাস বিটার ভ্যালু 2 দিয়েছে, তাহলে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4। তাহলে আলটিমেট কত, 2 স্কোয়ার 4 মাইনাস মাইনাস, আচ্ছা ঠিক আছে, তো আলফা প্লাস বিটা মাইনাস বি বাই, তাহলে 2 স্কোয়ার 4, আর এখান থেকে আসবে 4 দুগুণে 8। তাহলে এখান থেকে আসছে আমাদের কত, মাইনাস 4। ঠিক আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস 4, মাইনাস 4 আসবে। আলফা প্লাস বিটা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। ঠিক আছে, আলফা বিটার ভ্যালু 4 দিয়েছে, 4 দুগুণে 8, আর এখানে 2 স্কোয়ার 4। ঠিক আছে, চলো এবার এই পাঁচটা দিই, এবার এই পাঁচটা দিই। এখানে তোমার চলে যাবে মাইনাস 4 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা তার হোল স্কয়ার। তার মানে আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে 4 তার হোল স্কয়ার ইন্টু আলফা স্কয়ার প্লাস বিটা। কি হবে, মাইনাস 4 এর কিউব 4 4 16, 4 16 চলে আসবে মাইনাস 64 চলে আসবে, আর মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, 3 ইন্টু 4 4 16 ইন্টু 4 চলে আসবে। তাহলে মাইনাস 64 প্লাস কত আসছে, 4 16 64, 4 16 64, আর 3 3 4 12, 2 হাতে থাকে, 300 কাটা রেখে 19, ব্যাস 8 4 12, তার মানে 128 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে কি হলো, আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6 কিভাবে করলাম আমরা আগে ওটাকে বার করে নিলাম, যে পোর্শনের মান দরকার আমাদের সেই পোর্শন গুলো আমরা বাম দিকে ক্যালকুলেশন করে নিলাম। কার মান দরকার ছিল, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বার করে দিলাম, তারপরে এ কিউব প্লাস বি কিউব, তো এ প্লাস বি তার হোল কিউব
মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। সেইভাবে করলাম, বেরালো অ্যান্সার 188। চলো তারপরের অঙ্কটাই যাই। তারপরের অঙ্কটা কি বলেছে, আচ্ছা এ স্কোয়ার প্লাস ভেরিজিয়াস কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজিয়াস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেখান থেকে তোমাদেরকে বার করতে বলেছে। দেখা যাক, চলো চারের দাগটা কি বলেছে দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজিয়াস যেটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্যাস এটা আছে। এখান থেকে আমাকে কিভাবে এ ভেরিজিয়াস, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু আমি করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্যাস থাক। এবার আমরা একটু বাই পোর্শন করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখানে আমাকে কি দেখাতে বলেছে, এ ভেরিজিয়াস বি, এটা আরো সোজা ভাবে করা যাবে, আরো সোজা করা যাবে, দেখবে বাই পোর্শনে যোগভাগ তো করা যায়ই, একটা পোর্শন যোগভাগ তো করা যায়, আবার যদি যোগভাগ নাও করি আবার করে দিচ্ছি, দেখো বা এখান থেকে করি এ স্কোয়ার মাইনাস এটাকে এদিকে নিয়ে আসছি মাইনাস কে স্কোয়ার সমান মাইনাস বি স্কোয়ার, তোমার এদিক থেকে গেল মাইনাস বি স্কোয়ার তো গেল, আর ওখানে ছিল মাইনাস কে বি স্কোয়ার, ব্যাস এখান থেকে আমরা স্কোয়ারটাকে কমন নিই, তাহলে 1 মাইনাস কে, ভালো করে দেখো 1 মাইনাস কে, আর এখান থেকে বি স্কোয়ারটাকে কমন নিয়ে লিখছি -1 মাইনাস কে। দেখো ভালো করে দেখো, এখানে আসছে 1 মাইনাস কে, আর এখানে যদি আমি বি স্কোয়ারটা কমন নিই এই পোর্শন, আমি কিভাবে করলাম আবার একবার বলছি, এখানে কে সমান অশূন্য ঘের ধ্রুবক তোমরা লিখো। এবার কি করলাম, কে স্কোয়ার হতে কে পাশে নিয়ে এসেছি, তাহলে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এই বি স্কোয়ার কে ওপাশে লিখেছি তো মাইনাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস কে বি স্কোয়ার, এখান থেকে বি স্কোয়ার কমন লিখেছি, তাহলে -1 মাইনাস কে। এবার দেখো বা স্কোয়ার সমান -1 মাইনাস কে বাই 1 মাইনাস কে ইন্টু বি স্কোয়ার। দেখো এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে বা চলে এলো স্কোয়ার ভেরিজিয়াস বি স্কোয়ার, তাহলে বা চলে এলো এ ভেরিজিয়াস বি। কিন্তু এটা যোগভাগ করেও করতে পারো তোমরা, কোনো সমস্যা নেই, যোগভাগ করেও আসতে পারে, 2 স্কোয়ার বাই 2 বি স্কোয়ার, 2 দিয়ে কেটে স্কোয়ার বাই বি স্কোয়ার, সেম সেম আসবে, সেম সেম, তুমি এভাবেও করতে পারো, যোগভাগ করেও করতে পারো, কোনো সমস্যা নেই। চলো এ ভেরিজিয়াস বি আমি দেখিয়ে দিলাম, এবার যেটা করাবো সেটা হচ্ছে পাঁচের দাগটা আমি এ পাশে করে দিচ্ছি। কি বলছে, এবিসি এর পরিকেন্দ্র ও, তার ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্রটা ও, কোন একটা ত্রিভুজ আছে এবিসি, পরিকেন্দ্রটা ও, ঠিক আছে। এবার বলছে বিএসি 85, ঠিক আছে, বিএসি আমার এই অ্যাঙ্গেলটা বলেছে 85, ঠিক আছে। আবার বিসিএ 55, বিসিএ এই অ্যাঙ্গেলটা বলেছে 55। আচ্ছা আমার চেয়েছে ও এ সি এর মান নির্ণয় করো, ও এ সি, ভালো করে দেখো এটা ও এ সি, আমি এদিকে লিখছি, তাহলে আমার দরকার কোন, আমার দরকার ও এ সি কে দরকার, একদম সোজা ভাবে করবো, ও এ সি কে দরকার, এটা আমাদের। আপাতত তুমি আমাকে কোন বি এর মানটাকে বলে দাও, তাহলে কোন এবিসি এর ভ্যালুটা কত, এটা আমাকে আগে বলো, কোন এবিসি এর ভ্যালুটা কত, তাহলে কোন এবিসি এর ভ্যালু 180 মাইনাস 85 প্লাস 55, ব্যাস, তাহলে 180 মাইনাস 5 5 10 0 হাতে থাকে 1, 8 6 14 140, তার মানে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 40। এতদূর ক্লিয়ার? তাহলে এবিসি যদি 40 হয়, তার মানে তুমি বলবে যে স্যার কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের স্যার দ্বিগুণ, এওসিটা স্যার তাহলে আসবে 2 × 40 সমান স্যার 80 বেরোবে, তাহলে এওসিটা কত বেরোবে, এওসিটা 80 বেরোবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 80। এবার লক্ষ্য করো ত্রিভুজ এওসি এর কথা লক্ষ্য করো, ত্রিভুজ এওসি এর কথা লক্ষ্য করো, ও এ সমান ওসি নয়, ও এ সমান ওসি নয়, তার মানে আলটিমেট কোন ও এ সি যা হবে ও সি এ তাই হবে। আবার কতটা হবে, ই যদি 81 হয় তাহলে প্রতিটা কোণ কত হবে, 180 মাইনাস 80 বাই 2, ভালো করে বুঝো, এটা 40 তাহলে এটা 80, তাহলে আলটিমেট এইখানের প্রতিটা কোণ কত হবে বাবা, প্রতিটা কোণ হবে 180 মাইনাস 80 মানে 100, যেটা এটার আর এটার যোগফল, তাহলে তার আবার প্রত্যেকটাই আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি বেরাবে। কার মান বেরাবে, ওএসি, তাহলে ওএসি বলতে এই নিচের দিকটা আমাদের যেটা বেরালো সেটা হচ্ছে 50 ডিগ্রি। কেন সমান করলাম, কারণ এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান, বোঝার চেষ্টা করো জায়গাগুলো। চলো তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি, 5এর দাগটা হয়ে গেল আমাদের 50, এবার করব আমরা 6এর দাগটা, 6এর দাগটাও ভালো কোশ্চেন হয়তো দিয়েছে, দেখা যাক ছবিটা আমরা আঁকিয়ে পাশে। চলো 6এর দাগটা, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি তিনটি এমন বিন্দু, আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্তটা আমরা আপাতত আঁকি, এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা এবিসি এমন একটা বিন্দু এ ও সিবি, আচ্ছা এটা ও, আচ্ছা এ ও সিবি, এটা আমাদের কি হয়েছে, একটা সামান্তরিক বলে দিচ্ছে, সামান্তরিক হয়ে গেছে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে করো এটাকে একটু সাইড করে নিচ্ছি, একটু সামান্তরিকটা আঁকার চেষ্টা করছি, অতটা ভালো হবে না কিন্তু বুঝে নেবে, হ্যাঁ। আচ্ছা এটা ও, আচ্ছা এটা এ, কে গেছে এ বি সি পরপর অবস্থিত,
আর আমাদের নামটা দেখো না, এওসিবি হয়ে গেছে, এওসিবি একটা আমার সামান্তরিক। তাহলে এওসিবি কি, এওসিবি কি একটি, ব্যাস। আর আমাকে যেটা চেয়েছে এওসি, দেখো কোন এওসি কিন্তু দুটো আছে, একদম গোলমাল করনি, কোন এওসি কিন্তু দুটো আছে, একটা হচ্ছে এটা এওসি আর একটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি। নর্মাল যখন চাইবে এওসি তখন তোমরা জানবে নর্মালটা, আর প্রবৃদ্ধর সময় বলে দেবে যে প্রবৃদ্ধ এওসি, কারণ অ্যাঙ্গেল তো দুটো হয়। মনে করো আমি যখন বলছি এবিসি এর কথা বলছি, কোন এবিসি বলতে এটাকে বোঝাচ্ছে, কিন্তু প্রবৃদ্ধ এবিসি কে বলতে এই পেছন দিকে বোঝাচ্ছে। এটা মনে রাখবে। চলো আমরা এখান থেকে এওসির ভ্যালুটা বার করে ধরে নিচ্ছি। মনে করি, মনে করি কোন এবিসি সমান এক্সটি, ভালো করে বুঝো। আমরা ধরেছি মনে করি কোন এবিসি সমান এক্সটি। তাহলে যেহেতু এওসিবি একটা সামান্তরিক, তাহলে অতএব কোন এওসিও আমাদের কিন্তু আমাদের বেরাবে এক্সটি, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও বেরিয়ে গেল আমাদের এক্সটি। আবার আবার বৃত্ত মানে আমাদের আলটিমেট কি হবে, যদি আমাদের এই চাপটাকে ধরি তাহলে কেন্দ্রস্থ কোণ এটা আর বৃত্তস্থ কোণ এটা, এটাকে ধরেও করতে পারি। আবার প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 কোণ এবিসি, ভালো করে বুঝো। এই দেখো প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 কোণ এবিসি, এটাও হবে একটা, একটা যেমন সামান্তরিকের জন্য সমান হলো, আবার তো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, আবার তো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 ইন্টু এবিসি সমান 2 ইন্টু এক্স ডিগ্রি। তার মানে এপাশের যে পোর্শনটা, এপাশের যে পোর্শনটা সেটা এলো কত ডিগ্রি, 2x ডিগ্রি। তাহলে এবার দেখো শর্তে, শর্তে x যুক্ত 2x সমান 360, শর্তে x যুক্ত 2x সমান আমাদের যেটা বেরোবে 360 ডিগ্রি, 3x সমান 360 ডিগ্রি, x সমান 360 বাই 3 120 ডিগ্রি। তার মানে আলটিমেট x এর ভ্যালু 120, তো এটা আমার কি ছিল, x এই ছিল। অতএব কোণ AOC সমান 120 ডিগ্রি। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে। আমরা কি করলাম, সামান্তরিক ধরে এই অ্যাঙ্গেলটাকে x ধরলাম, যার সাপেক্ষে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তো এই অ্যাঙ্গেলটাও x হলো। আবার কি হলো, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হওয়ার জন্য আমাদের এই পাশের প্রবৃদ্ধ এওসিটা হয়ে গেল 2x ডিগ্রি। শর্তে দুটার যোগফল সমান 360 করে আমরা এখান থেকে এওসির ভ্যালুটা বার করে নিলাম। চলো 6 এর দাগ কমপ্লিট হলো। এবার যেটা করাবো সেটা হচ্ছে 7 এর দাগ। চলো 7 এর দাগটা আমরা এবার করব, মুছে দিলাম এটা আমি 6 এর দাগটা, পুরোটা। দারুণ ভাবে পড়াশোনা করো, তোমাদের জানো তো মাধ্যমিকটাকে টার্গেট করে তোমাদের বলছি তো যে যা অসুবিধা হবে কোনো সমস্যা নেই, একদম চিন্টু স্যারকে পাঠাতে পারো স্যারের হোয়াটসঅ্যাপে। চলো 7 এর দাগটা আমরা একটু করি। 7 এর দাগটা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর একটা ত্রিভুজ এবিসি যেটা এক্স ওয়াই সমান্তরাল বিসি, এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত, আবার এক্স ওটার আবার অনুপাতটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজ এবিসি একটা এবিসি, আর বিসির সাথে কোথাও না কোথাও একটা এক্স ওয়াই আছে, আমি জানিনি কোথায় আছে, কিভাবে আছে আমি সেটাও জানিনি, কিন্তু এক্স ওয়াই আছে। কিন্তু এ এক্স বাই এক্স বি আমাদের দেওয়া আছে, এ এক্স বাই এক্স বি আমাদের বলে দেওয়া আছে, যেটা হচ্ছে 0.5 বাই 2, এটাকে একটু ভেঙে দিই, 5 বাই 20 মানে আলটিমেট 1 বাই 4। এক্সটা 1 হলে এক্স বিটা হচ্ছে 4, মানে একটু উপর দিকে করেই ছিল আর কি, একটু উপর দিকে করেই ছিল আর কি, এটা আমাদের উপর দিকে করেছিল, এটা এক্স আর ওয়াই। এবার বুঝতে পারলাম আর কি, এক্স বাই এক্স বি, এদিকটা 1 হলে এদিকটা আমাদের 4 পড়ে আছে, ঠিক আছে। এবার আমাদের কি বলছে, বিসি 20 সেমি, আচ্ছা ঠিক আছে, বিসির দৈর্ঘ্য আমাদের হচ্ছে 20 সেমি, সেখান থেকে এক্স ওয়াই এর দৈর্ঘ্যটা চেয়েছে, এই এক্স ওয়াই এর দৈর্ঘ্যটা চেয়েছে। দেখো এটা নিয়ে না ভালো একটা গল্প আছে, তোমাদের গল্পটা আগে বলি তারপরে করি। আমরা থ্যালাসের সাথে শিখেছিলাম, দেখো এটা এ এক্স বাই এক্স বি যা হবে এ ওয়াই বাই ওয়াই সি তাই হবে, কিন্তু এর সাথে আরেকটা জিনিস আমাদের যোগ আছে, এ এক্স বাই এ বি যা হবে সেটাই কিন্তু হবে আমাদের বিসি বাই, সরি এক্স ওয়াই বাই বিসি। গল্পটা ঠিকঠাক হজম হচ্ছে না, আমি ক্লিয়ার করলে বুঝতে পারে। মনে করো সাপোজ এই ছোটটার সাথে গোটা ত্রিভুজটাকে আমরা সাদৃশ্য করছি, একটু ক্লিয়ার করে বুঝবে, বোঝাচ্ছি ক্লিয়ার করে। এই এ এক্স ওয়াই এর সাথে আমি এবিসি এর সাদৃশ্য করছি, তাহলে একটা জায়গা তোমরা বুঝো তো যে এই অ্যাঙ্গেলটা দুজনেরই কোণ হবে। যখন আমি ছোট ত্রিভুজটা বলবো, যখন এ কোণটা নেবো তার বিপরীত বাহু কাকে পাবো, এক্স ওয়াই কে পাবো। আচ্ছা যখন এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে নেবো তখন আমরা কাকে পাবো, বেসি কে পাবো। একটু ক্লিয়ার করে বুঝবে। সমান যখন আমরা সাধারণ কোণ মানে অনুরূপ কোণগুলোকে নেবো, মনে করো এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যেটা, গোটা ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা তাই কেন স্যার, কারণ দুটো সমান্তরাল সরলরেখা একটা যদি ছেদক হয় এই অ্যাঙ্গেলটা আমাদের হয়ে যায় অনুরূপ কোণ। চলো এবার যদি ছোট ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা গেলি তার মানে আলটিমেট কি আসবে, এ ওয়াই আসবে। আর বড় ত্রিভুজের যদি এই অ্যাঙ্গেলটা গেলি তার মানে কোনটা আসবে, এসি আসবে।
ঠিক একই রকম ভাবে বাবা বলতে পারি, একই রকম ভাবে বলতে পারি এই অ্যাঙ্গেলটার সাথে আবার এই অ্যাঙ্গেলটাও হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি নিই তার মানে তার সাপেক্ষে আমার যেটা হবে সেটা হচ্ছে এক্স আসবে। এই অ্যাঙ্গেলটা যদি নিই তার সাথে সাপেক্ষে কি আসবে, এ বি আসবে। এই সূত্রটা হয় এ এক্স মানে এক্স ওয়াই বাই বিসির সাথে আমাদের থাকে এ ওয়াই বাই এসি, আবার এ এক্স বাই এ বি। এবার দেখো এখানে কার কার ভ্যালু দিয়ে আছে, এ এক্স বাই এক্স বির ভ্যালু দিয়ে আছে, এ এক্স বাই এক্স বির ভ্যালু দিয়ে আছে। এখানটাকে তুমি ধরে নিতে পারো, আবার প্রমাণ করেও নিয়ে আনতে পারো, এ এক্স বাই এ বি তোমরা আনতে পারো। কার মান আনতে পারো, এ এক্স বাই এ বি। চলো আমরা এই জায়গাটাকে একটু বুঝি ভালো করে। এ এক্স বাই যে এক্স বি আছে, এই এ এক্স বাই যে আমার এক্স বি আছে সেটা সমান আছে আমাদের 1/4। আমি একটা কাজ করি, এখানে একটা -1 লাগাই, এখানে একটা -1 লাগাই, আমি এটা লাগাচ্ছি। আচ্ছা আমি কি ভুল করলাম? নিচটা কি দরকার বাবা, এ এক্স বাই এ বি দরকার, এ এক্সটাকে আমার রাখতে হবে, চেঞ্জ করা চলবে না। তাহলে আলটিমেট এটাকে আমরা ঘুরিয়ে দিই আগে, তারপরে বাকি কাজ করবো। এটাকে একটু ঘুরিয়ে দাও, এক্স বি বাই এ এক্স সমান আমাদের যেটা চলে এলো 4/1। তাহলে কি চলে এলো, এক্স বি উপরে উঠে গেল, বাই এ এক্স সমান চলে এলো 4/1। একদম ক্লিয়ার কাট করে করবো আমরা, এটার সাথে এটা রিলেশন করে করবো। এবার ধরে নিলেও সোজা হয়ে যায়, মনে করি এ এক্স সমান এক্স, এক্স বি সমান, দেখবে ধরে নেবো কত সোজা হয়ে যাবে, দেখবে। দেখো ধরে নিচ্ছি, দেখো ধরি এ এক্স সমান, ধরি এ এক্স সমান এটাকে জন্য কে ধরছি, আর এক্স বি সমান আমি ধরছি 4k। ব্যাস একদম সোজা চলে আসবে। তাহলে অতএব এ বি কত, এ বি কত, এটা যুক্ত এটা, তাহলে কে প্লাস 4k মানে 5k, সোজা চলে এলো। আর যদি প্রমাণ করবো বলো তাহলেও এক যোগ করে হবে। তাহলে এ বির মান বেরিয়ে গেলো 5k। এবার করো, এটাকে করো। তাহলে অতএব এক্স ওয়াই বাই বি সি সমান এ এক্স, এ এক্স এর ভ্যালু কত, কে, বাই এ বির ভ্যালু কত 5k। দেখো একদম সোজা ভাবে চলে এলো। আবার জটিল করে দেখানো যেটা, জটিল যত হবে না তত ডেপথে ঢুকতে পারবে। ইজি তো নর্মালি হয়ে যায়, শর্ট ট্রিক্স তো সবচেয়ে ইজি, তাহলে কি শর্ট ট্রিক্সটা ডেপথ হবে তোমাদের? না, ডেপথে ঢুকতে গেলে লং ট্রিক্স করতে হবে, একটু জটিল ট্রিক্স করতে হবে। কিভাবে এসছে, কেন এসছে, সম্পূর্ণ বিশ্লেষণ পাবে। এই যে আমি ধরে নিলাম কি, এখান থেকে বোঝা গেল না যে কি করে কি চলে এলো। এটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ অ্যাড করে করতাম তখন তোমরা বুঝতে পারতে যে কোন ওয়েতে এটা এসছে। শর্ট ট্রিক্স ইজি হয়, কিন্তু শর্ট ট্রিক্স কখনো আমাদের যে ভিতটাকে কখনো স্ট্রং করতে পারে না, এটা মনে রাখবে। চলো তাহলে এক্স ওয়াই বাই বিসি যখন হলো সেটা আমাদের কে বাই 5 কি হয়ে গেল, দেখো এটা কেটে গেল। তাহলে এই এক্স ওয়াই বাই বিসির ভ্যালু 20 দিয়ে আছে, সমান আমাদের হয়ে গেল 1/5। তাহলে এক্স ওয়াই সমান এলো আমাদের 20/5 সমান 4। হ্যাঁ ইজি, ঠিক আছে, কিন্তু আমাদের ডেপথটাও আমাদের ক্লিয়ার রাখতে হবে। কিভাবে এসছে, উভয় পক্ষকে আমরা এক যোগ করে দিতাম, তখন দেখতাম সুন্দর এটা বাই চলে এসে আমাদের 1/5 চলে এলো। যখন তোমরা ত্রিকোণমিতি করছো তখন দেখবে ছবি আঁকার প্রসেসে তোমাদের ইজি ওয়েতে হচ্ছে, 3 4 হলে অতিভুজকে 5 করে দিচ্ছে, কিন্তু সূত্র পদ্ধতিতে নিয়ে আসবে না। সাইন থিটা থেকে ট্যান থিটা কিভাবে যাচ্ছি আমি, সাইন থেকে কস বার করে ট্যান সমান সাইন বাই কস, একটু ওয়েটা একটু লম্বা হবে, কিন্তু ওটা অরিজিনাল টাইপ। তোমাদের দেখো এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 8 দাগ। কি বলেছে, একটা ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা কি করে, পুরোটা ঘুরতে কতক্ষণ চলে, 12 ঘন্টা। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে পুরোটা 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় আবর্তন করে 360/12 মানে হচ্ছে 30 ডিগ্রি। এবার কি বলেছে, এই বৃত্তীয় মান, তাহলে অতএব 30 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে, যেটা থাকবে তার সাথে π/180 দ্বারা গুণ। তাহলে 3 6 18, তাহলে আলটিমেট বেরোবে πc/6। একদম সোজা ছিল অঙ্কটা। 9 দাগ, সাইনে, এই দেখো একটু আগেই তোমাদেরকে আমি যেটা বলছিলাম, সাইনের সমান কি আছে, p/q। এখান থেকে বার করতে বলেছে সেকে। এটা তো আমি একটা প্রসেস ছবি এঁকে করে দিতে পারি, কোনো সমস্যা নেই স্যার। সাইন কথাটা তো লম্ব বাই অতিভুজ স্যার, আপনি এখান থেকে ভূমিটা বার করে দিন, তারপরে অতিভুজ বাই স্যার ভূমি করে দিন। এটা তো আমি করতে পারি এই ছবি এঁকে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে সূত্র পদ্ধতিতে করার। এখান থেকে আমি কসে বার করি, তাহলে কসে কি, √1 - সাইন স্কোয়ার p/q তার হোল স্কোয়ার। তাহলে সমান √, কি আসবে 1 - p²/q²। আচ্ছা এটা পরে করছি, এই দিকটা আগে বার করে নি মানটা। তাহলে cos a সমান আমাদের কি বেরোবে, √, এখান থেকে q² লসাগু যাবে, তাহলে আলটিমেট আসবে q² - p²। আর এখান থেকে তো রুটটা বেরোতে পারবে না, তাহলে √, q² - p², বা এখান থেকে রুটটা বেরিয়ে চলে এলো কত, q। তাহলে cos a এর মান এটা বেরালো,
এখান থেকে সেকে যদি বার করো তাহলে ঘুরে যাবে 1/cos এ, তার মানে কিউ বাই রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস স্কোয়ার। দেখো এটাতে আমরা করতেই পারতাম, লম্ব বাই অতিভুজ করে করতে পারতাম, ভূমি বার করে অতিভুজ বাই ভূমি করে দিতে পারতাম, কিন্তু তোমরা যেটা করবে তোমরা সবসময় সূত্র পদ্ধতিতে করবে, আগামীতে তোমাদের উপকার আসবে। চলো তাহলে এটা বেরিয়ে গেল আমাদের সেক এ এর মান। এরপরে যেটা করবো সেটা হচ্ছে 10-এর দাগ। চলো একদম দারুণ ভাবে বুঝে বুঝে করো, আমার মনে হয় না তোমাদের মাধ্যমকে কেউ আটকাতে পারবে বলে। চলো 10-এর দাগ। একটা নিরেট লম্ব কি বলছে নিরেট চোঙের, আচ্ছা উপরেরটা রয়ে গেল আমাদের, শঙ্কুর উচ্চতা দিয়ে আছে, আয়তন দিয়ে আছে, তাহলে কি দিয়ে আছে? লম্ববৃত্তাকার শঙ্কুর, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি। আচ্ছা ধরেলাম যে মনে করি ব্যাসার্ধ 8 সেমি, ব্যাস আয়তনটা বার করে নাও। আয়তন সমান শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর মান 12, 3 4 12, তাহলে 4 পাই আর স্কোয়ার যেটা পারবো ঘন সেমি। শর্তে 4 পাই আর স্কোয়ার সমান দেওয়া আছে 100 পাই, পায়ে পায়ে ক্যান্সেল, তাহলে আর স্কোয়ার সমান আমাদের আসবে 100/4 মানে 25, আর আর সমান যেটা আসবে 5। তাহলে কি হলো, ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 5 সেমি, উচ্চতা পেয়ে গেলাম 12 সেমি। এখান থেকে আমি তির্যক উচ্চতা বার করব। তির্যক উচ্চতা যে রুট ওভার অফ 12 তার হোল স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার, 5 12 সাথে আমাদের রিলেশন একজনের আছে যেটা আছে 13, তাহলে আমাদের তির্যক উচ্চতা বেরিয়ে যাবে কত? 13 সেমি। চলো তাহলে আমাদের 10-এর দাগটা হয়ে গেল, এবার 11-এর দাগটা করবো। মুছে দিলাম 10-এর দাগ, এবার 11-এর দাগটা দেখো। 11-এর দাগটা কি বলেছে? একটা নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, ঠিক আছে। আচ্ছা তাহলে ব্যাসার্ধ কি বলেছে? চোঙের উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আচ্ছা, আর গোলকটির ব্যাসার্ধ কত? তাহলে ধরে নাও যে মনে করি গোলকটির ব্যাসার্ধ 8 সেমি, মনে করি গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। আচ্ছা গোলকের ক্ষেত্রে কি বলছে? বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল দেখি। বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার সেমি স্কোয়ার। আচ্ছা চোঙের উচ্চতা কত? আচ্ছা ব্যাসার্ধটা আগে করি। চোঙের ব্যাসার্ধ, ব্যাসার্ধ 12/2 হচ্ছে 6 সেমি, ব্যাস দেওয়া আছে, আর উচ্চতাও কিন্তু আমাদের দেওয়া আছে, উচ্চতা কিন্তু আমাদের 12 সেমি। আচ্ছা ঠিক আছে, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত? আচ্ছা চোঙের বক্রতলের ক্ষেত্রফল শুধু 2 পাই আর এইচ, তাহলে 2 পাই, আর এর ভ্যালু 6 আর এইচ এর ভ্যালু 12, ব্যাস কিচ্ছু করবো না, এটা আমাদের চলে আসবে, সেটা হচ্ছে সেমি স্কোয়ার। তাহলে শর্তে চলে যায়, শর্তে 4 পাই আর স্কোয়ার সমান 2 ইন্টু পাই ইন্টু 6 ইন্টু 12, তাহলে পায়ে পায়ে ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর স্কোয়ার সমান আমাদের এলো 2 গুণিত 6 গুণিত 12 বাই যেটা চলে এলো 4, 2 2 এ 4, 2 6 এ 12, তাহলে আর স্কোয়ার সমান চলে এলো 36, যেটা আর সমান চলে এলো কত? 6। তার মানে এখান থেকে চলে এলো অতএব গোলকটির ব্যাসার্ধ, এখানটা তোমরা লিখে দিবে, অতএব গোলকটির ব্যাসার্ধ যেটা চলে আসবে সেটা হচ্ছে 6 সেমি। চলো এবার যেটা করব সেটা হচ্ছে শেষ অঙ্ক, আজকের এই পার্টের শেষ অঙ্ক। তোমরা ভলিউম 2 তে দুটো পার্টে ভিডিও পাবে, একটা হচ্ছে পার্ট 1 1-এর দাগ 2-এর দাগ 3-এর দাগ 4-এর দাগ, এবং পার্ট 2 তে বাকি যে ম্যাথগুলো সেগুলো সব পাবে। তাহলে আজকের এই পার্টে তোমাদের এটা দিয়ে শেষ হবে অঙ্কটা, ঠিক আছে। x+1 x+2 x-3 x+4 x+2 x-1, সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত? দেখো সংখ্যাগুরু মানে কি বুঝি? যার পরিসংখ্যা বেশি, যেগুলো ইকুয়েশন গুলো লেখা আছে x+1 আছে x+2 আছে, সেখানে সবচেয়ে বেশি বার কি আছে? x+2, তাহলে সংখ্যাগুরু মান এখানে কত হবে? তাহলে সংখ্যাগুরু মান তাহলে আমাদের কত আসবে? x+2 আসবে, x+2 দুবার আছে, তাহলে অতএব x+2 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 15 আসবে, x সমান আমাদের চলে আসবে কত? x সমান আমাদের চলে আসবে 13। আশা করি এই জায়গাগুলো তোমাদেরকে আমি ভালো করে বোঝাতে পারলাম। দেখো আমাদের সংখ্যাগুরু মান বলতে গেলে আমাদের যে জায়গাটা বুঝতে হবে সেটা হচ্ছে যার পরিসংখ্যাটা বেশি থাকবে, যার পরিসংখ্যাটা বেশি থাকবে সেই হচ্ছে সংখ্যাগুরু। দেখো এর পরের পার্টে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 5-এর দাগ থেকে টোটাল পুরোটা পেয়ে যাবে,
তোমাদের এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় আমার নাম্বারটা 9832934218। চিন্টু স্যার বলে সেভ করে নেবে, যা প্রবলেম হোক পাঠাবে। এবং আমি চিন্তা ভাবনা করছি তোমাদের যদি কেউ ইন্টারেস্টেড থাকো, আমি একদম তোমাদের কিছুদিন পর আমি তোমাদের বিশেষ করে কত এই টেস্টের আগে আগে ভাবছিলাম একটা ব্যাচ ঠিক করবো, বা 2 মাসের জন্য একটা টার্গেট ব্যাচ করব, যেখানে শুধু বাইরের ম্যাথ এবং যা যা প্রবলেম আছে এবং সাজেশন থেকে শুরু করে প্রতিটা ভাবছি তোমাদের রেডি করাবো। এখন যেহেতু একটু টাইমের শর্ট আছে, তো আমি যারা যারা ইন্টারেস্টেড আমাকে একটু মেসেজ করে রাখো, ক্লাস শুরু হলেই তাদেরকে আমি জানিয়ে দেবো যে তোমাদের ক্লাস শুরু হচ্ছে বলে। আর ক্লাসটা তো পরের কথা, এবং যাদের যাদের কোনো রকম ম্যাথ অসুবিধা হচ্ছে, পড়তে পড়তে অসুবিধা হচ্ছে, ভলিউম 2 করছো বা অন্য কোনো অথারের বই করছো, যদি সমস্যা হয় আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, একটু রিপ্লাই দিতে যদি দেরি হয় একটু ওয়েট করবে। তাহলে এই পর্যন্ত, চলো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু পারলে শেয়ার করতে, এটাই শুধু চাই, আর অন্য কিছু নাই। বাকিটা তোমরা সমস্ত কিছু সময়ে পেয়ে যাবে। চলো, অসংখ্য ধন্যবাদ সকলকে।